নেপালের কারাগারে সুড়ঙ্গ করে পালিয়ে আবার কলকাতায় আসছে। ভারতীয় কর্তৃপক্ষ সুব্রত বাইনকে পুশব্যাক করে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আজকে আমাদের সঙ্গে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুভ ভাই, আজকে খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল এবং একটা খুব ভালো একটা নিউজ আপনি তুলে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে 2 বছর আয়নাঘরে ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এই যে সুব্রত বাইন এক সময়ের কিন্তু ইনি দুর্ধর্ষ ক্যাডার ছিলেন এবং শীর্ষ সন্ত্রাসী ছিলেন। আসলে আপনার নিউজের মধ্যে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? আপনি জানেন যে সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসী একসময় ঢাকার মূর্তমান আতঙ্ক ছিল জি, এবং তার মাথার উপর পুরস্কার ঘোষণা করা ছিল। 2001 সালে 23 শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য তৎকালীন 4 দলীয় জোট সরকার পুরস্কার ঘোষণা করে 1 সালে। 2001 সালে শেষ দিকে। সেই তালিকায় সুব্রত বাইন অন্যতম। জি, আমরা সর্বশেষ যেটা জানতাম যে সুব্রত বাইন উনি দেশে ছিলেন না, তাহলে উনি কিভাবে দেশে আসলেন? আসলে কিভাবে? গত অক্টোবরে একটি গণমাধ্যমে খবর আসে সুব্রত বাইনকে মগবাজারে বিশাল সেন্টারে দেখা গেছে। জি, খবরটা দেখার পর আমার একটু কৌতূহল জাগে যে আমি জানি যে সে ইন্ডিয়াতে আছে এবং ইন্ডিয়ার কারাগারে বন্দী। জি, তাহলে সে বাংলাদেশে কিভাবে আসলো? জি, তথ্য অনুসন্ধান করতে গিয়ে আমি 3 জনের সঙ্গে কথা বলেছি যারা এই সুব্রত বাইনের সঙ্গে কথা বলেছে। জি। তো তাদের বক্তব্যটা কি? তাদের কিভাবে বক্তব্যটা সে হলো 2 বছর আগেই ভারতীয় কর্তৃপক্ষ সুব্রত বাইনকে পুশব্যাক করে বাংলাদেশ ভারত সীমান্তে তাকে হ্যান্ডওভার করা হয়। সরাসরি সীমান্ত থেকে তাকে আনা হয় বন্দিশালায়, গোপন বন্দিশালা, যেটা আয়নাঘর হিসেবে পরিচিত। জি, গত বছরের 5ই আগস্ট যে গণ আন্দোলন হলো, তৎকালীন সরকারের পতন হয় 5ই আগস্ট। এরপরেই কিন্তু আমরা দেখি যে অনেকেই সেই গোপন বন্দিশালা থেকে ছাড়া পেয়েছে। অনেকেই বিশেষ করে ধরেন রাজনৈতিক নেতা, বিরোধী পক্ষের নেতা বা বিভিন্ন প্রশাসনের অনেক লোকজন বা সাবেক সামরিক কর্মকর্তা অনেকেই ছিলেন এরকম। এবং তারা শীর্ষ সন্ত্রাসী আয়নাঘরে থাকা, এটা মানে কিভাবে সম্ভব? এটা আসলে আমার কাছেও একটা অবাক করার মতো একটা খবর। কারণ যার মাথার উপরে পুরস্কার ঘোষণা করা, জি, যাকে ধরার জন্য ইন্টারপোলের রেড নোটিশ ইস্যু করা আছে, তাকে হাতে পাওয়া মানে তাকে প্রথমে আদালতে তুলবে, জি। এরপর আদালত থেকে কারাগারে যাবে, পরবর্তীতে তার যে তার অপরাধ বিচার প্রক্রিয়া শুরু হবে আইন আদালতের মাধ্যমে। হ্যাঁ, কারণ তার বিরুদ্ধে তো অনেক মামলা আছে। জি। ঠিক আছে। সে এখন কোন জায়গায় বা কোথায় অবস্থান করছে, এরকম কোনো ইনফরমেশন আছে কি? আচ্ছা, আমি যতটুকু 3 জনের সঙ্গে কথা বলে জেনেছি, তাকে 6 আগস্ট ছেড়ে দেওয়া হয় আয়নাঘর থেকে। যেখানে ছাড়া হয়েছে সেই জায়গাটা ছিল একটা জঙ্গল। সেখান থেকে সে ঢাকায় আসে বাসে, আসার পর সরাসরি মগবাজারে আসে। জি, এরপর বরিশালে যায় তার গ্রামের বাড়ি, সেখানে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করে, কিছুদিন ওখানে ছিলেন, জি। আবার ঢাকায় ফিরে আসছেন। ফিরে আসে এবং সে আবারও কার্যক্রম শুরু করেছে। এ ধরনের খবরই আমরা পাচ্ছি। খবরই পাচ্ছি। প্রশাসনের আসলে মানে তার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আছে কিনা, এরকম কোনো তথ্য আছে? প্রশাসনের পদক্ষেপ, দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আমরা এখনো দেখিনি। আপনি জানেন সাম্প্রতিক সময়ে ঢাকার 2 জন শীর্ষ সন্ত্রাসী, এক হলো ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল জি, এবং শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন, জি। তাকে ধরার জন্য কিন্তু প্রশাসনের একটা তৎপরতা আমরা দেখতেছি দেখেছি, হ্যাঁ। এবং অভিযানও হচ্ছে এবং তাদের কিছু সহযোগীও গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই 2 সন্ত্রাসী কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি এই পর্যন্ত আমরা জানি। জি। কিন্তু সুব্রত বাইনকে ধরার জন্য কোনো অভিযান হয়েছে কোথাও, এই খবর কিন্তু আমরা এখনো পাইনি, বা পুলিশের পক্ষ থেকেও বলা হয়নি, জি, জি। বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বলা হয়নি। এই বিষয়ে তবে আমার বিশ্বাস তাকে পেলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা যেটা মানে আপনি যেটা বলছিলেন যে 2001 সালেও 4 দলীয় জোটের সময় তার মাথার পুরস্কার ঘোষণা করা হয়েছিল বা তাকে গ্রেফতারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং ইন্টারপোলেরও কিন্তু তার একটা রেড নোটিশ জারি ছিল। আসলে এখন কি অবস্থা বা রেড নোটিশের বিষয়ে কোনো তথ্য আছে কিনা? সেই ইন্টারপোলের রেড নোটিশ এখনো জারি আছে তার মাথার উপরে। জি, 2001 সালে যখন পুরস্কার ঘোষণা করা হয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য, এরপরেই আমরা যতটুকু জানি সুব্রত বাইন ভারতে পালিয়ে যায় এবং সেখানে যাওয়ার কয়েক বছর পরই গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হয়ে সে কারাগারে যায়, কারাগার থেকে আবার ছাড়া পায়। জি, ছাড়া পেয়ে সে চলে যায় হলো নেপালে। ইন্টারন্যাশনাল গণমাধ্যমে খবর আসে, ভারতের মিডিয়াতে খবর আসে
যে নেপালের কারাগারে সুড়ঙ্গ করে সে কারাগার থেকে পালিয়ে আবার কলকাতায় আসছে। এরপর কলকাতা আসার পর সে আবার কলকাতা আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে জি। এবং সে জেলখানায় ছিল। আমরা এইটুকুই জানি যে সে এই জেলখানায় পর্যন্ত মানে শেষ ছিল আর কি। শেষ ছিল। কিন্তু তারপরে কলকাতায় থেকে যে বাংলাদেশে আসার প্রক্রিয়া, সেটা কোনো গণমাধ্যম বা বাংলাদেশি কোনো মিডিয়াও আমার মনে হয় যে জানেনি। না, এটা আমরা জানি না, এখনো কেউ- কোনো গণমাধ্যমে কোনো খবরই এটা আসেনি। অনেক একটা ব্রেকিং নিউজ আমার কাছে মনে হয় যে আপনি আজকে যেটা করেছেন, যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, যে উনার মতো একজন শীর্ষ তিনিও আয়নাঘরে ছিলেন। আয়নাঘরে আমরা দেখেছি অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, বা এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে আয়নাঘর নিয়ে। তো আমরা আপনার চাওয়া কি, মানে আপনার এই রিপোর্টের মাধ্যম দিয়ে আপনি আসলে কি চান, যে এরকম একটা শীর্ষ সন্ত্রাসী সে অবশ্যই আইনের আওতায় আসুক? না, অবশ্যই তার যে অতীতের যে অপরাধগুলো সে করেছে তার ভিতরে অনেক মামলা আছে, জি, অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে। আনতে হবে। কিন্তু তৎকালীন সরকার তাকে বিচারের আওতায় না এনে তাকে সরাসরি সীমান্ত থেকে এনে গোপন বন্দিশালায় আটক করে। আটক করা হয়, এটা তো তাহলে আইনের যে যে শাসনটা সেটা হলো না। সেটা তাকে তো বিচারের আওতায় আনতে হবে, তাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করতে হবে, বা আইন প্রয়োগকারী অন্যান্য যারা সংস্থা আছে তাদের কাছে হ্যান্ডওভার করতে হবে। তারা আদালতে তুলবে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার বিচার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সেটা না করে তাকে 2 বছর এই আয়নাঘরে রাখা হয়েছিল বলে আমি জানতে পেরেছি। জি, শাহজাহান আকুন শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানটি। আমরা আজকে এ পর্যন্তই শেষ করছি, এবং আজকের যেই টপিক বা যে ইস্যু নিয়ে আলোচনা, সেটা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই দৈনিক আমাদের সময়ের পত্রিকা অথবা অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।